আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যা সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশে 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে আরও 11 শিশুর মৃত্যু, তদন্ত প্রশ্নে হাইকোর্টের রুল। গণমাধ্যম কমিশন হচ্ছে, জুনের মধ্যে পরামর্শক কমিটি গঠন, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সিলেট টেস্ট জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন 3 উইকেট, পাকিস্তানের দরকার 121 রান। দেশে 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 11 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 2 শিশুর হামে আর 9 শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী গত 15 মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে 475। এর মধ্যে 77 জনের হামে মৃত্যু হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে 1115 জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে 1110 জন। দেশে হামের প্রাদুর্ভাবের মূল কারণ ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে 10 সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট। এছাড়া একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না তাও জানতে চেয়েছে আদালত। এ বিষয়ে রিটের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ আদেশ দেয়। রুলে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুদের প্রত্যেকের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। শুনানিতে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল আদালতকে জানান, ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালত যে রুলগুলো ইস্যু করেছেন সেগুলো আমরা সময়ে জবাব দিব। তবে যেহেতু তারা আসার সঙ্গে সঙ্গে যে পদক্ষেপ গ্রহণ করেছেন তার পরিপ্রেক্ষিতেই বলা যায় যে যেটা মহামারী আকারে ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা আমরা দেখছিলাম, সেটা হয়তো আর সেখান থেকে সরকার সেটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দ্রুততম সময়ের মধ্যে, এবং তাদের সফলতার রেট আজকে পর্যন্ত প্রায় 95%। সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারী সকল পক্ষের স্বার্থ নিশ্চিত করতে আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যে একটি গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে। এই নিয়ে জুনের মধ্যে পরামর্শক কমিটি গঠন করে একটি খসড়া প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, পাল্টানো হচ্ছে র্যাবের নাম সচিবালয়ে। এসব জানান সরকারের এই মুখপাত্ররা। ক্ষমতাসীন বিএনপি সরকারের 3 মাসের কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরতে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এ সময় তথ্যমন্ত্রী দেশে একটি গণমাধ্যম কমিশন গঠনের কথা জানান। বলেন, অপসাংবাদিকতার মাধ্যমে নৈরাজ্য তৈরির বিষয়গুলোকে আইনি কাঠামোর আওতায় এনে বিচার করার কাজ করবে এই কমিশন। যে সকল অংশীদাররাই আমাদের এই লক্ষ্যের সঙ্গে এখন একই যাত্রায়, যৌথ যাত্রার মধ্যে আছে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর গত পরশুদিনের নির্দেশে জুন মাসের মধ্যেই আমরা একটা পরামর্শ কমিটি গঠন করে একটা খসড়া প্রস্তাব সরকারের কাছে গণমাধ্যম কমিশন গঠন করার লক্ষ্যে আমরা হাজির করব। বলেন, আগামী 5 বছরে 5 লাখ শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। গণতন্ত্র, আইনের শাসন পুনরুদ্ধার, সংসদীয় রাজনীতি, প্রাতিষ্ঠানিক সংস্কার, সুশাসন ও প্রশাসনিক স্থিতিশীলতা, কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণকে নিশ্চিত করা এবং জ্বালানি তেল পরিস্থিতিকে জনগণের নিরাপত্তার জন্য নিশ্চিত করার এই চ্যালেঞ্জগুলির মধ্যেই আমরা আমাদের 90 দিন অতিক্রম করেছি। পরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাহিনী হিসেবে র্যাবের আমূল পরিবর্তনের ইঙ্গিত দেন। এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না এবং নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। সম্ভবত বলছি কারণ এই ধরনের অপশন গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। তো একটা পূর্ণাঙ্গ আইন হচ্ছে যে আইনের মধ্যে র্যাবের সবকিছু অনেক বেশি ওয়েল ডিফাইন্ড থাকবে। এর আগে 2024 সালের 10 ডিসেম্বর সংবাদ সম্মেলন করে র্যাবের বিলুপ্তি চেয়েছিল বিএনপি। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করবে সরকার। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, আগামী 1 বছরের মধ্যে মোট 5টি স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে। আগামী 1 বছরের মধ্যে 5টি স্থানীয় সরকারের নির্বাচনই আমরা করে ফেলব। তো ওই সময়ের মধ্যে হয়তো আগে পরে যেভাবেই হোক
এই 13টি সিটি কর্পোরেশন নির্বাচন হবে ইনশাল্লাহ। নির্বাচন আসলে বর্ষা মৌসুমের পরেই শুরু করার সম্ভাবনাটা বেশি, আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি। কারণ বাংলাদেশের নির্বাচনগুলো সাধারণত উৎসবমুখর হয়, আর স্থানীয় সরকারের নির্বাচনগুলো আরও বেশি উৎসবমুখর হয়। সরকার দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা এবং মানুষ যাতে নির্বিঘ্নে সেবা পেতে পারে তা নিশ্চিত করতে চায়, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীতে 3 দিনের ভূমি সেবা মেলার উদ্বোধন করে তিনি বলেন, ভূমি প্রশাসনের প্রায় সব সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণ আরও সহজ, দ্রুত এবং কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে মঙ্গলবার ভূমি সেবা মেলা 2026 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে দেশের প্রতিটি জেলা উপজেলায় 3 দিনের এই আয়োজন শুরু হয়। 3 দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার ভূমি ব্যবস্থাপনা সহজ করার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায়। থেকেই জমি ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার নিয়ে জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। ভূমি সংক্রান্ত বিষয় আদালত ও আদালতের বাইরে দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। তবে প্রচলিত আদালতের বাইরেও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতন আইনানুগ ব্যবস্থার মাধ্যমে অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। সরকার প্রতিটি ক্ষেত্রে জনবান্ধব কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে চায় বলে জানান তারেক রহমান। সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। বক্তব্যের পর প্রধানমন্ত্রী ভূমি ভবনের বিভিন্ন স্টল ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে প্রতি 7 জন নারীর মধ্যে 5 জন থাইরয়েড সমস্যায় ভোগেন, আর তাদের শতকরা 60% চিকিৎসার বাইরে থাকেন। ফলে তাদেরকে বন্ধ্যাত্ব সহ নানা সমস্যার মুখোমুখি হতে হয়। তবে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিশ্ব থাইরয়েড দিবস সামনে রেখে আজ এক আলোচনায় চিকিৎসকরা এসব কথা জানান। থাইরয়েড গ্রন্থি থেকে প্রয়োজনীয় হরমোন কম বা বেশি নিঃসৃত হলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। হরমোন কমে গেলে ওজন বৃদ্ধি, ক্লান্তি, অতিরিক্ত ঠান্ডা লাগা এবং বেড়ে গেলে ওজন হ্রাস, বুক ধড়ফড় ও অতিরিক্ত গরম লাগার মতো সমস্যা হয়। বাংলাদেশ সহ দেশে দেশে বহু মানুষ এ সমস্যায় ভোগেন। তাদের বেশিরভাগই নারী। 25 মে পালিত হবে বিশ্ব থাইরয়েড দিবস। এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় আলোচনার। এতে চিকিৎসকরা জানান, এই রোগ সম্পূর্ণ নিরাময় না হলেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব। থাইরয়েড কিউরেবল এবং মেইনটেনেবল। অবশ্যই জন্মগত থাইরয়েড সমস্যা সারা জীবন ওষুধ খেতে হবে, মনিটর করতে হবে। থাইরয়েড জনিত রোগ চিহ্নিত করতে কয়েকবার পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন বলে জানান এই বিশেষজ্ঞ। জন্মের পর করা ভালো, না পারলে 7 দিন, ম্যাক্সিমাম 1 মাসের ভিতর অবশ্যই করা উচিত। আর আরেকটি, বাচ্চা যখন শৈশব থেকে কৈশোরে যায়, যখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যায়, তখন হঠাৎ করে বাচ্চাটা বড় হয়ে যায়, তখন তার থাইরয়েড হরমোন বা আয়োডিন সাপ্লিমেন্ট নট আপ টু দ্য লেভেল, যার ফলে ওই সময় একটা স্ক্রিনিং করা প্রয়োজন। তো এই জন্য আর জাস্ট কোনো মেয়ে যদি কনসিভ করতে চায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে থাইরয়েড স্ক্রিনিং করা উচিত। দেশে থাইরয়েড রোগের উন্নত চিকিৎসা রয়েছে জানিয়ে চিকিৎসকরা বলেন, এ বিষয়ে সচেতনতা খুব গুরুত্বপূর্ণ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রায় 50 বছর ধরে আফ্রিকায় এক আতঙ্কের নাম ইবোলা। এ পর্যন্ত 15,000-এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। ইবোলার কিছু প্রজাতির টিকা ও চিকিৎসা উদ্ভাবিত হলেও এটি এখনও বিশ্বের অন্যতম প্রাণঘাতী ভাইরাস হিসেবে বিবেচিত। পশ্চিম আফ্রিকার দেশগুলোতে নতুন করে এর প্রাদুর্ভাব বিশ্বজুড়েই উদ্বেগ তৈরি করেছে। ইবোলা ভাইরাস বর্তমানে মানুষের কাছে ভয়ঙ্কর এক নাম। আক্রান্তদের প্রায় 1/3 মারা যান। আর এবার সেই ভাইরাস নীরবে ছড়িয়ে পড়ছে আফ্রিকার উগান্ডা এবং ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে, যেখানে গৃহযুদ্ধের মতো অস্থির পরিস্থিতির কারণে রোগ নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই ভাইরাসে এরই মধ্যে কঙ্গোতে মারা গেছে অন্তত 130 জন, আক্রান্ত প্রায় 400। ফলে বিশ্বজুড়ে ইবোলা ভাইরাস নিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
1976 সালে কঙ্গোতেই প্রথম ইবোলার প্রকোপের কথা শোনা যায়। ওই সময় গিনি, সিয়েরা লিওন সহ একাধিক দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। 11,325 জন ওই প্রাদুর্ভাবে মারা যান। কঙ্গোর উত্তরাঞ্চলে ইবোলা নদীর তীরে প্রথম এর প্রাদুর্ভাব দেখা দেয় ওই নদীর নামেই ভাইরাসটির নামকরণ করা হয়। এ পর্যন্ত ইবোলার 6টি ধরন বা প্রজাতি শনাক্ত হয়েছে। 2014 সাল থেকে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটিয়েছে জাইর প্রজাতিটি। মূলত বন্যপ্রাণী বা বাদুড়ের সংস্পর্শের মাধ্যমে এই ভাইরাসের প্রথম সংক্রমণ ঘটে। আর একবার কোনো ব্যক্তি সংক্রমিত হলে তার রক্ত, বমি, লালার সংস্পর্শে এলে অন্যরাও এই ভাইরাসে আক্রান্ত হন। এখন পর্যন্ত এই ভাইরাসের একটি মাত্র প্রজাতির টিকা আবিষ্কার হয়েছে। বাকিগুলোর কোনো ভ্যাকসিন নেই কার্যকরী কোনো ঔষধও। তাই রোগ শনাক্তের পর রোগীকে আইসিইউতে রেখে লক্ষণ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। কঙ্গোতে এবছর ইবোলার 17তম প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এটি ঘনবসতিপূর্ণ শহরাঞ্চল ও খনি অঞ্চলে ছড়িয়ে পড়ায় ঝুঁকি অনেক বেশি। এমনকি প্রতিবেশী দেশগুলোতেও রোগটি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অবশ্য অন্যান্য দেশে এখনও ইবোলার সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতার পর বিভিন্ন দেশে আন্তর্জাতিক বিমানবন্দর সহ প্রবেশ পথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের মাত্র 4 দিনের মধ্যেই বেইজিং সফর করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছাবেন তিনি। রুশ গণমাধ্যম তাস জানিয়েছে 19-20 মে বেইজিংয়ে অবস্থান করবেন রুশ প্রেসিডেন্ট। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন তিনি। পুতিন জিনপিং বৈঠকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও আঞ্চলিক পরিস্থিতি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়ে চীনের প্রধানমন্ত্রী লি খিয়াংয়ের সঙ্গেও পুতিনের বৈঠকের কথা রয়েছে। এই সফরে পুতিনের সাথে রাশিয়ার বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন আর্থিক সংস্থার প্রধান নির্বাহীরা রয়েছেন। পুতিনের এই সফরকে অনেকেই বেইজিংয়ের পক্ষ থেকে একটি কৌশলগত ভারসাম্যের প্রদর্শন হিসেবে দেখছেন। আজ ইরানে বড় হামলার পরিকল্পনা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু উপসাগরীয় মিত্র দেশগুলোর অনুরোধে পরিকল্পিত হামলা স্থগিত করেছেন তিনি। পাশাপাশি তেহরানের সঙ্গে বর্তমানে গুরুত্বপূর্ণ আলোচনা চলায় এবং যুদ্ধ বন্ধে একটি চুক্তির সম্ভাবনা দেখা দেওয়ায় এই পরিকল্পনা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের বিশেষ অনুরোধে মঙ্গলবারের পরিকল্পিত হামলা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। উপসাগরীয় নেতারা তাকে আশ্বস্ত করেছেন আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানো সম্ভব। তবে হামলা স্থগিত করলেও ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। অস্ট্রেলিয়ার সিডনিতে স্ত্রী ও 2 শিশুকে হত্যার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত সুমন আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। নিহত 2 শিশুর বয়স 12 ও 5 বছর। দ্য গার্ডিয়ান জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ক্যাম্প বেলটাউন এলাকার নিজ বাসা থেকে নিজেই পুলিশে ফোন করেন 47 বছর বয়সী সুমন। পুলিশ গিয়ে বাসা থেকে নারী ও 2 শিশুর মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, নিহতদের শরীরে ভয়াবহ ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে। শিশু দুটি বিশেষ চাহিদা সম্পন্ন ছিল। সুমন আহমেদ 2 সন্তানকে দেখাশোনা করতেন আর মা চাকরি করতেন। তবে পুলিশ এখনও নিহতদের পরিচয় প্রকাশ করেনি। সন্ধ্যা সংবাদ শেষ করব, শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশে 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে আরও 11 শিশুর মৃত্যু, তদন্ত প্রশ্নে হাইকোর্টের রুল। গণমাধ্যম কমিশন হচ্ছে, জুনের মধ্যে পরামর্শক কমিটি গঠন, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সিলেট টেস্ট জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন 3 উইকেট, পাকিস্তানের দরকার 121 রান। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।